দর্শক, রাজনীতিতে যে কখন কি ঘটে যায় তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায় না। মানুষ ভেবেছিল রক্তক্ষয়ী আন্দোলনের পর সব শান্ত হয়ে যাবে, কিন্তু হাড়ির খবর হলো রাজনীতির অন্দরে মহাপ্রলয় শুরু হয়ে গেছে। দীর্ঘ 2 বছরের টানা নীরবতা ভেঙে দিল্লির সুরক্ষিত বলয় থেকে আবার কি প্রকাশ্যে হুঙ্কার দিতে আসছেন হাসিনা। কিন্তু যে নেত্রীর বিরুদ্ধে হাজারো মানুষের রক্তের দায় আর গণহত্যার মামলা ঝুলে আছে, তাকে দিল্লির বুকে বসে লাইভে বক্তব্য দেওয়ার ছাড়পত্র কে দিল? একজন আন্তর্জাতিক অপরাধী হয়েও এত বড় সুযোগ হাসিনা কিভাবে পান? তাহলে কি ভেতরে ভেতরে সমঝোতা অনেক আগেই হয়ে গেছে? আপনার কি মনে হয় দর্শক? কমেন্টে জানান। 24-এর সেই রক্তঝরা দিনগুলোর কথা সবারই মনে আছে। ছাত্র জনতার তুমুল অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে চড়ে সোজা ভারতে পালিয়ে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দীর্ঘ 2 বছর ধরে তিনি ছিলেন একেবারেই লোকচক্ষুর অন্তরালে। মাঝখানে 2-1টি ফাঁস হওয়া অডিও কল ছাড়া তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ভিডিও বার্তা সাধারণ মানুষের সামনে আসেনি। এই পুরো সময়টাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাণক্যরা বারবার গলার রগ ফুলিয়ে বিশ্ববাসীকে আশ্বস্ত করে আসছিলেন যে শেখ হাসিনাকে তারা কোনোভাবেই ভারতের মাটিতে বসে রাজনীতি করার সুযোগ দেবেন না। তিনি নাকি কেবলই একজন আশ্রিত ব্যক্তি হিসেবে সেখানে আছেন। কিন্তু হঠাৎ করেই যেন পাশার দান একদম উল্টে গেল। মুখের সেই মিষ্টি ডিপ্লোম্যাটিক বচন বাতাসে উড়িয়ে দিয়ে দিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়ার আয়োজনে এক বিশাল ভার্চুয়াল রাজনৈতিক মঞ্চ প্রস্তুত করা হলো। আর সেই মঞ্চের প্রধান বক্তা হিসেবে আবির্ভূত হচ্ছেন শেখ হাসিনা নিজে। তিনি নাকি শোনাবেন তার তথাকথিত বাংলাদেশে ফেরার রোডম্যাপ। কিন্তু সাধারণ মানুষের সোজা হিসাব হলো, ভারতের গোয়েন্দা সংস্থা আর সরকারের সবুজ সংকেত ছাড়া দিল্লির প্রাণকেন্দ্রে বসে এমন একটি হাই প্রোফাইল রাজনৈতিক ইভেন্ট করা কি কোনো পলাতক সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে আদৌ সম্ভব? আক্ষরিক অর্থেই তা অসম্ভব। রাজনৈতিক বিশ্লেষকরা খুব ভালো করেই জানেন, সাউথ ব্লকের ইশারা ছাড়া দিল্লির মাটিতে এই ধরনের সভা আয়োজন করার দুঃসাহস কারো হতে পারে না। তাহলে ভারত কেন এই বড় রকমের ঝুঁকিটি নিতে গেল? তারা কি জানে না যে এতে বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে তীব্র ক্ষোভের আগুন জ্বলে উঠবে? আসলে ভারতের এই চালের ভেতরে লুকিয়ে আছে এক গভীর ভূ রাজনৈতিক খেলা। ভারত আসলে এক বহুমুখী দাবার চাল চলছে। একদিকে বাংলাদেশ তাদের দীর্ঘদিনের সবচেয়ে অনুগত ও বিশ্বস্ত মিত্র শেখ হাসিনাকে তারা যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে চায়, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এখন এক চরম জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যখন আত্মগোপনে থেকে দিশেহারা, ঠিক তখনই দিল্লির এই প্রচ্ছন্ন মদদ মূলত আওয়ামী লীগের প্রায় মৃত রাজনীতিতে কৃত্রিম অক্সিজেন দেওয়ার এক সুকৌশল প্রচেষ্টা। নেতাকর্মীদের চাঙ্গা রাখতে হাসিনাকে দিয়ে একটু গর্জন দেওয়ানো যে কতটা জরুরি ছিল তা সাউথ ব্লকের নীতি নির্ধারকরা খুব ভালো করেই বুঝেছেন। কিন্তু ভারতের এই কৌশলের সবচেয়ে বিস্ময়কর দিক হলো তাদের দ্বিমুখী চরিত্র বা ডাবল গেম। একদিকে তারা হাসিনাকে রাজনৈতিক পুনর্জীবন দেওয়ার জন্য দিল্লির বুকে ভার্চুয়াল রাজসভা বসানোর ব্যবস্থা করে দিচ্ছে, আবার ঠিক একই সময়ে তারা যোগাযোগ বাড়াচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির সাথে। শুনতে অবাক লাগলেও খবর চাউর হয়েছে। ভারতের পক্ষ থেকে ইতোমধ্যেই বিএনপির শীর্ষ নেতৃত্বকে দিল্লি সফরের জন্য লাল গালিচা সংবর্ধনার প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থাৎ ভারত চাইছে না বাংলাদেশের বর্তমান বা সম্ভাব্য আগামী সরকারের সাথে তাদের সম্পর্ক খারাপ হোক। তাই একদিকে বিএনপির সাথে পীড়িত জমিয়ে নিজেদের পিঠ বাঁচাতে চাইছে, অন্যদিকে হাসিনাকে একটা ব্ল্যাকমেইল কার্ড বা তুরুপের তাস হিসেবে নিজেদের পকেটে মজুদ রাখতে চাইছে। এটাকে বলে একেবারে সাপের হয়ে কাটে আর ওঝা হয়ে ঝাড়ে মার্কা রাজনীতি। তবে ভারতের এই চতুর নীতিকে আদৌ বাংলাদেশের জাগ্রত ছাত্র জনতার চোখে ধুলো দিতে পারবে? তা কখনোই সম্ভব নয়। এবার আসা যাক সেই বিশেষ আকর্ষণ বা বিতর্কের একদম তুঙ্গে থাকা নামটির কাছে। এই ভার্চুয়াল সভায় তো শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল কিংবা সাবেক কূটনীতিকরা হাজির থাকবেনই। কিন্তু কোটি কোটি মানুষের চোখ আটকে গেছে একটি মাত্র নামের ওপর। তিনি হলেন সাকিব আল হাসান।
জি, ঠিকই শুনেছেন। আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সেই বিতর্কিত সাবেক এমপি। আন্দোলনের পর যখন সংসদ বিলুপ্ত হলো, সাকিব তখন দেশের বাইরে অবস্থান করছিলেন। তারপর থেকে তিনি রাজনীতি নিয়ে একটুও টু শব্দটি করেননি। চুপচাপ বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক ক্রিকেট খেলেই বেড়াচ্ছিলেন। সাধারণ মানুষ ও তার লাখ লাখ ভক্ত ভেবেছিল সাকিব হয়তো তার জীবনের সেই রাজনৈতিক ভুল বুঝতে পেরে রাজনীতিকে একেবারে বিদায় জানিয়ে ব্যাটে বলেই মন দেবেন। কিন্তু সবাইকে চরম অবাক করে দিয়ে সেই বিশেষ দিনে শেখ হাসিনার সাথে একই রাজনৈতিক প্যানেলে সাকিবের এই সক্রিয় উপস্থিতি প্রমাণ করে যে তিনি শুধু আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাননি, বরং এখনও সেই পতাকা তলে থেকেই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ খুঁজছেন। একজন পলাতক স্বৈরাচারের সাথে প্রকাশ্যে প্যানেল শেয়ার করার পর সাকিব আল হাসান কি আর কখনো স্বাধীন বাংলাদেশে বীরের বেশে মাথা উঁচু করে ফিরতে পারবেন? ক্রিকেট প্রেমী ও সাধারণ মানুষের মনে এই প্রশ্ন এখন এক বিরাট ক্ষতের সৃষ্টি করেছে। সাকিবের ক্যারিয়ার এবং বাংলাদেশে তার যে জনপ্রিয়তা ছিল, এই একটা রাজনৈতিক সিদ্ধান্তে তা যেন এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। তবে সব কিছুর ঊর্ধ্বে সবচেয়ে বড় বিতর্কের জায়গাটি হলো আইনি ও আন্তর্জাতিক সম্পর্ক। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বিচার চলছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। বাংলাদেশ সরকার ভারতের সাথে থাকা বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে। যে আসামির বিচারের সাজা নিশ্চিত করার জন্য একটি পুরো জাতি মুখিয়ে আছে, তাকে ভারতের মতো একটি প্রতিবেশী ও তথাকথিত গণতান্ত্রিক দেশ কিভাবে প্রকাশ্যে এমন রাজনীতি করার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করে দেয়? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ভারতের এই উস্কানিমূলক পদক্ষেপ বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়ার মতো ঘটনা। এটি সরাসরি অন্য একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানো এবং তাদের আইনি ব্যবস্থার প্রতি চরম বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। যদিও ক্লাবের আয়োজকরা দাবি করছেন যে তারা মত প্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার খাতিরে এই সুযোগ দিচ্ছেন, কিন্তু এই ধরনের খোঁড়া যুক্তি সচেতন মানুষ এক সেকেন্ডও বিশ্বাস করবে না। ভারত সরকারের মৌন সম্মতি ও সরাসরি সমর্থন ছাড়া এমন ধামাকাজি সম্ভব নয়, তা ছোট বাচ্চাও বোঝে। শেখ হাসিনা তার বক্তব্যে ভারতে বসে যদি বর্তমান বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো বার্তা দেন বা উস্কানি ছড়ান, তবে তার পুরো দায়ভার কিন্তু ভারত সরকারেরই নিতে হবে। বাংলাদেশের আপামর ছাত্র জনতা যারা রক্তের বিনিময়ে নিজেদের স্বাধীনতা ও অধিকার ছিনিয়ে এনেছিল, তারা দিল্লির এই রাজনৈতিক চাল কিভাবে নস্যাৎ করে, সেটাই এখন দেখার আসল বিষয়। সাকিবের এই অনাকাঙ্ক্ষিত অবস্থান, শেখ হাসিনার ফিরে আসার হুমকি আর দিল্লির দ্বিমুখী চালের জবাব ঢাকা কিভাবে দেয়, তা নিয়ে পুরো বিশ্ব আজ ব্যাকুল হয়ে তাকিয়ে আছে। দিল্লির এই রাজনৈতিক নাটকের শেষ কোথায় গিয়ে থামে, সেটাই এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন।